আমি শ্রাবণী। আজ আমি আপনাদের কাছে আমার জীবনের এমন এক ভুলের কথা স্বীকার করতে এসেছি, যে ভুলটা আমার সাজানো সংসার, আমার বিশ্বাস, আমার ভালোবাসার ভিতটাকেই নাড়িয়ে দিয়েছে। বাইরে থেকে দেখলে আমার জীবনটা একটা নিখুঁত ছবির মতো। একজন ভালোবাসার স্বামী, একটা সুন্দর ফ্ল্যাট, সবই আছে। কিন্তু ছবির আড়ালে যে কত বড় একটা সত্যি লুকিয়ে আছে, তা আজ আমি আপনাদের বলবো। এই গল্প এক মুহূর্তের দুর্বলতার, এক নিষিদ্ধ আকর্ষণের। আমার এই স্বীকারোক্তি যদি আপনাদের এতটুকুও ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এইটুকু সাহচর্যই আমার এই পাপবোধের ভার কিছুটা হালকা করবে। তাহলে চলুন শোনাই আমার সেই বিশ্বাসঘাতকতার গল্প। আমার আর অনির্বাণের অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ের পর ভালোবাসার কোনো কমতি ছিল না। অনির্বাণ একটা সফটওয়্যার কোম্পানিতে উঁচু পদে চাকরি করে। খুব কেয়ারিং, খুব দায়িত্ববান একজন মানুষ। আমাকে কোনোদিনও কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আমাদের ছোট্ট সংসারটা ছিল ভালোবাসায় আর হাসিতে ভরা। ও আমাকে শ্রাবণী নামে নয়, শ্রাবণ বলে ডাকত। বলতো আমার ভালোবাসা নাকি ওর জীবনে শ্রাবণের বাড়িধারার মতোই শান্তির। আমাদের এই সুখের সংসারে নিয়মিত যাতায়াত ছিল রিকের। রিক ছিল অনির্বাণের ছোটবেলার বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। ওদের বন্ধুত্বটা ছিল দেখার মতো। রিক প্রায়ই আমাদের বাড়িতে আসত। আমাদের ছুটির দিনের আড্ডার মধ্যমণি ছিল ওই। আমি ওকে দেওয়ারের মতোই দেখতাম, আর ও আমাকে বৌদি বলে যথেষ্ট সম্মান করত। কিন্তু প্রথম দিন থেকেই রিকের মধ্যে এমন কিছু একটা ছিল যা আমাকে একটু অস্বস্তিতে ফেলত। রিক ছিল অনির্বাণের ঠিক উল্টো। অনির্বাণ যেখানে শান্ত, রিক সেখানে চঞ্চল। অনির্বাণ যেখানে স্থিতিশীল, রিক সেখানে ঝড়ের মতো। আর রিকের চোখ দুটো, ওর চোখের চাহনিটা ছিল বড্ড বেশি গভীর, বড্ড বেশি তীক্ষ্ণ। ও যখন আমার দিকে তাকাতো, আমার মনে হতো ও যেন আমার শরীর ছাড়িয়ে আমার মনের ভেতরটাকেও পড়ে ফেলার চেষ্টা করছে। ও প্রায়ই আমার রূপের প্রশংসা করত, যা অনির্বাণ খুব কমই করত। অনির্বাণ আমাকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার ধরনটা ওর অন্যরকম ছিল। আর রিক ছিল ঠিক তার বিপরীত। বৌদি, তুমি যখন হাসো মনে হয় যেন মুক্ত ঝরে পড়ে, এই ধরনের কথাও প্রায়ই বলতো। আমি ওর এই প্রশংসাগুলোকে নিছকই বন্ধুর স্ত্রীর সাথে করা ঠাট্টা ইয়ার্কি হিসেবেই নিতাম। কিন্তু ওর চোখের কোণে একটা অদ্ভুত চমক আমি লক্ষ্য করতাম, যা আমার বুকের ভেতরটা কেমন যেন কাঁপিয়ে দিত। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার বলতো, রিকের এই চাহনি, এই প্রশংসাগুলো স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। কিন্তু আমি আমার মনকে বোঝাতাম, আমি শুধু শুধু বেশি ভাবছি। অনির্বাণের সবচেয়ে কাছের বন্ধু আমার ক্ষতি চাইবে, এটা হতেই পারে না। আসল ঘটনাটা ঘটল এর প্রায় 6 মাস পর। অনির্বাণকে অফিসের একটা খুব জরুরি প্রজেক্টের জন্য 1 সপ্তাহের জন্য হায়দ্রাবাদ যেতে হলো। এটা ছিল বিয়ের পর প্রথমবার ওর আমাকে একা রেখে এতদিনের জন্য বাইরে যাওয়া। যাওয়ার আগে ও বারবার করে আমাকে সাবধানে থাকতে বলল। আর রিককে ডেকে বলল, রিক, তুই কিন্তু একটু বৌদির খোঁজ নিস, ও একা থাকবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। রিক খুব আন্তরিকতার সাথেই বলল, তুই একদম চিন্তা করিস না ভাই, বৌদির কোনো অসুবিধা হবে না, আমি তো আছি। অনির্বাণ চলে যাওয়ার পর প্রথম দিনটা আমার বেশ ভালোই কাটল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই আমার খুব একা লাগতে শুরু করল। বিশাল ফ্ল্যাটটা যেন আমাকে গিলে খেতে আসছিল। সেদিন বিকেল থেকেই আকাশটা মুখ ভার করেছিল। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এমন সময় রিকের ফোন এলো। কি করছো বৌদি, একা একা বোর হচ্ছ? আমি বললাম, আর বলো না, সময় যেন কাটতেই চাইছে না। ও বলল, আমি আসবো তোমার কাছে, তোমার ফেভারিট বিরিয়ানি নিয়ে আসব, একসাথে ডিনার করব আর আড্ডা দেব। আমি না করতে পারলাম না। সত্যি বলতে আমারও হয়তো ইচ্ছে করছিল কেউ আসুক, একটু কথা বলুক। ঘণ্টাখামেকের মধ্যেই রিক চলে এলো, হাতে বিরিয়ানির প্যাকেট। ওকে দেখে আমার মনের একাকিত্বটা অনেকটাই কেটে গেল। আমরা দুজনে মিলে ডিনার করলাম। ও আমাকে হাসানোর জন্য অনেক মজার মজার গল্প বলছিল। ওর সঙ্গটা আমার খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পর আমরা বসার ঘরে বসেছিলাম। হঠাৎ করেই শুরু হলো তুমুল ঝড় আর বৃষ্টি, সাথে বিকট শব্দে বাজ পড়ছে। আমি ভয়ে চমকে উঠলাম। রিক আমার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হাসল।
বলল, কি হলো বৌদি, ভয় পেলে নাকি? আরে আমি আছি তো। কথাটা বলেই ও আমার পাশের সোফায় আরও একটু ঘেঁষে বসল। ওর শরীরের উপস্থিতিটা আমাকে ভরসা দেওয়ার বদলে আরও বেশি অস্বস্তিতে ফেলছিল। হঠাৎ করেই একটা বিকট শব্দ হলো, আর সাথে সাথেই কারেন্ট চলে গেল। পুরো ফ্ল্যাটটা ক্রমে গাঢ় অন্ধকারে ডুবে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ অনুভব করলাম একটা শক্ত হাত আমার কাঁধটা ধরেছে। রিক আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। ওর গলার আওয়াজ পেলাম, ভয় পেও না শ্রাবণী, আমি আছি। ও আমাকে প্রথমবারের জন্য শ্রাবণী বলে ডাকল। বৌদি ডাকটার মধ্যে যে দূরত্বটা ছিল, সেই দেওয়ালটা ও যেন এক শূন্যতে ভেঙে দিল। ওর স্পর্শ আর ওর ওই ডাক দুটোই আমার কাছে খুব অচেনা, খুব বিপজ্জনক মনে হচ্ছিল। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও আমার কাঁধটা আরও শক্ত করে ধরল। আমি আমার ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বাললাম। সেই আলোয় দেখলাম রিকের মুখটা আমার মুখের খুব কাছে। ওর চোখের সেই তীক্ষ্ণ চাহনিটা আজ আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। সেই চোখে ছিল এক আদিম ক্ষুধা, এক শিকারীর হিংস্রতা। ও আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, অনির্বাণ খুব বোকা, তাই না? এমন একটা হীরের টুকরোকে একা ফেলে রেখে চলে গেছে। ওর কথা শুনে আমার মাথাটা ঘুরে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রিক, তুমি কি বলছো এসব? আমার ভয় করছে, তুমি প্লিজ বাড়ি চলে যাও। রিক একটা ক্রূর হাসি হাসল, বলল, এত তাড়া কিসের? রাত তো সবই শুরু। আর এই ঝড়ের রাতে আমি তোমাকে একা ফেলে যাই কি করে? অনির্বাণ আমাকে তোমার খেয়াল রাখতে বলে গেছে, মনে নেই? ওর কথা বলার ভঙ্গিটা আমার শির দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি। এই ফ্ল্যাটের দরজা বন্ধ, বাইরে ঝড়, আর ভেতরে আমার সামনে বসে আছে এক ক্ষুধার্ত নেকড়ে। আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু ও আমার হাতটা ধরে এক টানে আমাকে আবার সোফায় বসিয়ে দিল। ওর শক্তির কাছে আমি পেরে উঠলাম না। ও আমার দুটো হাত ওর এক হাতের মধ্যে শক্ত করে চেপে ধরল। তারপর ওর অন্য হাতটা আমার গালের ওপর রাখল। ওর রুক্ষ আঙুলের স্পর্শে আমার সারা শরীর ঘৃণায় রিরি করে উঠল। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো শ্রাবণী, আমি তোমাকে প্রথম দিন থেকেই চাই। যেদিন প্রথম তোমাকে অনির্বাণের পশে দেখেছিলাম, সেদিনই আমি ঠিক করেছিলাম তুমি শুধু ওর একার হতে পারো না, তোমার ওপর আমারও অধিকার আছে। আমি ওর চোখে চোখ রেখে বললাম, ছি রেক, তোমার লজ্জা করে না? অনির্বাণ তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করে, আর তুমি ওর বিশ্বাসের এই প্রতিদান দিচ্ছ। আমার কথায় ওর মুখের ওপর কোনো প্রভাব পড়ল না। ও হাসতে হাসতে বলল, বিশ্বাস? ভালোবাসার যুদ্ধে কোনো বিশ্বাস বা বন্ধুত্ব থাকে না শ্রাবণী। অনির্বাণ যা পেয়েছে তা আমি পাইনি, কিন্তু আজ আমি সেটা আদায় করেই ছাড়ব। এই কথাগুলো বলার সাথে সাথেই ও আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওকে আটকানোর চেষ্টা করছিলাম, ওকে ধাক্কা দিচ্ছিলাম, খামচি দিচ্ছিলাম, কিন্তু ওর পৈশাচিক শক্তির কাছে আমার সব প্রতিরোধ ব্যর্থ হয়ে যাচ্ছিল। ও আমার মুখটা ওর হাত দিয়ে চেপে ধরল, যাতে আমি চিৎকার করতে না পারি। আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি মনে মনে শুধু অনির্বাণকে ডাকছিলাম, কিন্তু আমার আর্তনাদ শোনার মতো সেখানে কেউ ছিল না। সেই ঝড়ের রাতে আমার নিজের ফ্ল্যাটেই আমার স্বামীর সবচেয়ে কাছের বন্ধু আমার সম্মান, আমার বিশ্বাস, আমার সব কিছুকে লুট করে নিল। ও আমার শরীরের ওপর ওর পাশবিক অধিকার ফলালো, আর আমি একটা জীবন্ত লাশের মতো পড়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই ফ্ল্যাটের দেওয়ালগুলোও যেন আমার অসহায়তা দেখে বিদ্রূপের হাসি হাসছে। কতক্ষণ এই অত্যাচার চলেছিল আমার মনে নেই। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটেছে, ঝড় থেমে গেছে। আমি দেখলাম আমি বসার ঘরের মেঝেতে পড়ে আছি, আমার কাপড় চোপড় অস্তব্যস্ত। আর রিক, ও সোফায় বসে সিগারেট খাচ্ছে। আমাকে জ্ঞান ফিরতে দেখে ও আমার দিকে তাকিয়ে সেই ক্রূর হাসিটা হাসল। আমার সারা শরীর ব্যথায় টন টন করছিল, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছিল আমার মনের ভেতরে। আমি একটা কথাও বলতে পারছিলাম না, শুধু ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। রিক সিগারেটটা শেষ করে আমার কাছে এগিয়ে এলো, আমার চিবুকটা ধরে তুলে বলল, কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন যদি তুমি মুখ খোলার চেষ্টা করো, তাহলে অনির্বাণের কাছে আমাদের এই রাতের কিছু সুন্দর মুহূর্তের ছবি পৌঁছে যাবে। আমি সব কিছুর প্রমাণ রেখে দিয়েছি। ওর কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি কোনো মানুষ এতটা নিচে নামতে পারে।
ও শুধু আমার শরীরটাকেই নয়, আমার ভবিষ্যৎটাকেও ওর হাতে বন্দি করে ফেলেছে। ও চলে যাওয়ার পর আমি সারাটা দিন ধরে বাথরুমের শাওয়ারের নিচে বসে কেঁদেছিলাম। মনে হচ্ছিল আমার শরীর থেকে নয়, আমার আত্মা থেকে যেন কলঙ্কের দাগ লাগছে। আমি অনির্বাণকে ফোন করে সবটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। রিকের হুমকির ভয়, আর তার চেয়েও বড় ভয় ছিল অনির্বাণকে হারানোর। ও কি আমার কথা বিশ্বাস করত, নাকি আমাকেই দোষ দিত? এই ভয়গুলো আমাকে চুপ করিয়ে রাখল। অনির্বাণ ফিরে আসার পর আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। ওর সামান্য স্পর্শ আমার কাছে আগুনের ছ্যাঁকার মতো মনে হচ্ছিল। ওর এই পরিবর্তনটা লক্ষ্য করেছিল। বারবার জিজ্ঞাসা করত, কি হয়েছে তোমার শ্রাবণ? তোমাকে এমন শুকনো লাগছে কেন? আমি প্রতিবারই শরীর খারাপের অজুহাত দিয়ে এড়িয়ে যেতাম। আর রিক, ও আগের মতোই আমাদের বাড়িতে আসত, অনির্বাণের সাথে হাসি ঠাট্টা করত। কিন্তু যখনই অনির্বাণ আমাদের চোখের আড়ালে যেত, ও আমার দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হাসত। ওর সেই হাসিটা আমার বুকে ছুরির মতো বিঁধত।